পৌষ এলো গো, পৌষ এলো অশ্রু পাথার হিম পাড়াবার পাড়ায়ে। ওই যে এলো গো কুজ্ঝটিকার ঘোমটা পড়া দিগন্তরে দাঁড়ায়। সে এলো আর পাতায় পাতায় হায়, বিদায় ব্যথা যায় গো কেঁদে যায়। অস্তবধূ মলিন চোখে যায়, পথ চাওয়া দ্বীপ সন্ধ্যা তারায় হারায়। পৌষ এলো গো, এক বছরের শ্রাণী পথের কালের আয়ু ক্ষয়, পাকা ধানের বিদায়ের ঋতু নতুন আশার ভয়। পৌষ এলো গো, পৌষ এলো, শুকনো নিশ্বাস কাঁদুন ভরা তোর, বিদায় ক্ষণের ভাঙা গলার সুর। ওঠে পথিক যাবে অনেক দূর, কালো চোখের করুণ চাওয়া ছাড়ায়। পৌষ এলো গো, পৌষ এলো গো। কাজী নজরুল ইসলামের পৌষ কবিতাটিতে শুরু করছি আজকের সকাল। সবাইকে শুভ সকাল জানাচ্ছি, আমন্ত্রণ কেওয়াই স্টিল সকাল 24-এ। আজ বুধবার 3 পৌষ 1431 বঙ্গাব্দ, 18 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। আজ অনুষ্ঠান সঞ্চালনা করছি তাসনুভা মোহনা। চলুন আজ শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দেব গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য, সেই সঙ্গে জানাবো আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.6 এবং সর্বনিম্ন 14.4 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 26.6 ও সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 28 ও সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 28 ও সর্বনিম্ন 10.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 29.2 ও সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 31.6 এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 27.7 ও সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 26 ও সর্বনিম্ন 14.5 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 9.1 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে 33 ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দিন দিন কুয়াশার সাথে ঠান্ডার তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে। শ্রমজীবী আর ছিন্নমূল মানুষের কষ্টের মাত্রাও সমান্তরালভাবে বাড়ছে শীতের সাথে। তিস্তাপাড়ের চরাঞ্চলের মানুষের খোঁজ খবর নিয়ে আসি চলুন। সহকর্মী মাহফুজ বকুল যুক্ত হচ্ছেন লালমনিরহাট থেকে। বকুল, শুভ সকাল আপনাকে। তিস্তাপাড়ের মানুষদের কথা বলছিলাম। লালমনিরহাটে যে বন্যা হয়ে গেল, বন্যার পর সেখানকার মানুষরা কিভাবে ঘুরে দাঁড়াতে পারলেন এবং এই শীতের তীব্রতায় আসলে তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা এখান থেকে কিভাবে তারা ঘুরে দাঁড়াতে পারবেন বলে মনে করছেন? তাসনুভা, শুভ সকাল। আপনি তিস্তাপাড়ের মানুষদের দুঃখের কথা বলছিলেন। এই কনকনে শীতে আমি এখন যেখানে রয়েছি এটি লালমনিরহাটের আদিতমারি উপজেলার একদম তিস্তাপাড় পাশে নদী বয়ে যাচ্ছে, যদিও বা এখন নদীতে একদমই ঠিক মতো পানি নেই। মানুষজন এই তিস্তার বিস্তীর্ণ চরাঞ্চলে হাজারের পর হাজারের বিঘা জমিতে কিন্তু চাষাবাদ করেছেন। আপনি যেটি বলছিলেন যে তিস্তাপাড়ের মানুষ এই বন্যা এবং ভাঙনের পরে কিভাবে ঘুরে দাঁড়িয়েছেন, আমি যদি একটু দেখাই যে তিস্তাপাড়ের মানুষের এই কনকনে শীতে হিম বাতাসেও কিন্তু তাদের কিন্তু সেই সুযোগটি নেই আরামায়েশে। তারা কিন্তু সকাল থেকেই মাঠে নেমে পড়ছেন, বিশেষ করে সূর্য উদয়ের পরপরই কিন্তু মাঠে নেমে পড়েন এবং খোলা গায়ে হালকা কাপড় জড়িয়ে কিন্তু তারা এই শীতকে মারিয়েই তারা তাদের কাজে নেমে পড়েন। কেননা এই শীতকালটা আমাদের উত্তরাঞ্চলের জন্য খুব বেশি শীতের জন্য খুব বেশি কষ্টের হলেও এই শীতকালকেই কিন্তু তিস্তাপাড়ের নদী ভাঙন এবং বন্যার কবলিত যে মানুষ আছে, লাখো মানুষ, তাদের কিন্তু আশীর্বাদ হয়ে দাঁড়ায়। আমি যদি গল্পটা বলি, তিস্তাপাড়ের মানুষ এই শীতকালেই, এই ঠান্ডা থাকলেও তারা কিন্তু এই শীতকালে তিস্তা নদীতে যেহেতু পানি থাকে না, এই সময় তাতেই তারা এই তিস্তার বিস্তীর্ণ চরাঞ্চলে তাদের যে ভিটেমাটি ভেঙে যাওয়া জায়গাগুলো পানি চলে যাওয়ার পর জেগে ওঠে, সেই জায়গাগুলোকে কিন্তু তারা অস্থায়ীভাবে
ঘর তোলেন, অস্থায়ী বসতি গড়ে তোলেন এই সময়কার। তারপর কিন্তু সেখানে বিভিন্ন ফসলি জমি এই সময়ে শীতকালীন বিভিন্ন মৌসুমী ফসল রয়েছে, এছাড়াও বিভিন্ন ফসল কিন্তু তারা আবাদ করে থাকেন এবং এই 6 মাসেই সেই আবাদ থেকে তারা একটা পুঁজি অর্জন করেন, যে পুঁজি দিয়েই তাদের আগামী যে বাকিটা বছরের সময় সেটা কিন্তু তারা কাটান এবং তাদের জীবন জীবিকা, তাদের ছেলে মেয়েদের পড়াশোনা তারা কিন্তু সেই জিনিসগুলোই করার চেষ্টা করেন এই পুঁজি থেকে। এবং তিস্তাপাড়ের মানুষদের যদি গল্প বলি, তারা বর্ষাকালে যেমন একটি বাড়ি করে সেই উঁচু জায়গায়, তিস্তার পাড়ে উঁচু কোনো জায়গায় মানুষের কাছ থেকে বর্গা নিয়ে, ছোট জমি নিয়ে সেখানে কোন রকমে তারা জীবন অতিবাহিত করেন। এবং এই শীতকালে যখন আসে, শীতকালে তারা কিন্তু তিস্তার চরাঞ্চলে একবারই চলে যান, সেখানে গিয়ে তারা সেখানে অস্থায়ী আবারও বসতি গড়ে তোলেন এবং গড়ে তুলে তারা কিন্তু সেখানে থেকে এই মানুষগুলো তাদের কৃষি কাজ থেকে শুরু করে দৈনন্দিন কাজ তারা কিন্তু করে থাকেন। আমার পিছনে দল বেঁধে লোকজন আসছেন, তারা কিন্তু সেই তিস্তার চরাঞ্চলে যাচ্ছেন কাজ করতে, তারা সেখানে গিয়ে নদী পার হয়ে কাজ করবেন এবং তাদের জীবনের আগামীর যে উপার্জন সেটি কিন্তু তারা অর্জন করবেন। তাসনিবা, এই ছিল তিস্তাপাড়ের মানুষের জীবনযাত্রার সর্বশেষ পর্ব। মুকুল, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। শীতের আবহাওয়ার খবর আরো জানবো আমরা। শুধু লালমনিরহাটে নয়, এবারে পঞ্চগড় থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, শুভ সকাল জানাই আপনাকে। পঞ্চগড় দেশের সর্বোত্তরের জেলা, সবসময় দেখা যায় শীতের তীব্রতাটা বেশিই থাকে। আজকে পঞ্চগড়ের শীত কেমন, বা সেই অঞ্চলের মানুষরা আসলে শীতের সাথে কিভাবে লড়াই করে বেঁচে আছে, জানতে চাই আপনার কাছ থেকে। জি, শুভকামনা আপনাকে পঞ্চগড় জেলার মানুষের পক্ষ থেকে। আজকে পঞ্চগড় জেলায় তাপমাত্রা বিরাজ করছে 9.1 ডিগ্রি সেলসিয়াস। আপনি জানেন যে দীর্ঘ 1 সপ্তাহ ধরে পঞ্চগড় জেলার তাপমাত্রা এক অঙ্কের ঘরে বিরাজ করছে, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা 8.2 থেকে শুরু করে 9.4 পর্যন্ত বিরাজ করছে গত 1 সপ্তাহ ধরে। তো এই অব্যাহত নিম্ন তাপমাত্রার কারণে পঞ্চগড় জেলার মানুষের সীমাহীন দুর্ভোগ বেড়েই চলছে। বিশেষ করে যারা মাঠে কাজ করে শ্রমিক, যারা ফসলে তুলতেছে, এই মুহূর্তে যারা সবজির আবাদ করছে এবং সবজি বাজারজাত করছে, তাদের জন্য খুব সমস্যা হচ্ছে। আর আপনি জানেন যে পঞ্চগড় জেলা হিমালয়ের সর্বোত্তরের জেলা, এখানকার মানুষ যদিও শীত সহিষ্ণু, কিন্তু আসলে এই শেষের 2 মাস মানুষকে খুব দুর্ভোগ পোহাতে হয়, কারণ তাপমাত্রা এত বেশি কম থাকে যে মানুষ আর কোনো কাজ কর্ম করতে পারে না। বিশেষ করে সেই সময় কিন্তু কাজের অভাবে মানুষ প্রায় অনাহারে অর্ধাহারে দিন কাটাতে থাকে। আর সেই সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকেও খাদ্য সহায়তা জরুরি হয়ে পড়ে। আমি আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছে যে এই মাসের শেষ পর্যায়ে অর্থাৎ আগামী শুক্র এবং শনিবারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জানুয়ারির পুরো সময় জুড়ে একাধিক শৈত্যপ্রবাহ থাকার কারণে তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার পূর্বাভাস তাদের কাছে রয়েছে। তো সব মিলে পঞ্চগড় জেলায় একটা দুর্ভোগ বিরাজ করছে এবং এটি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই অবস্থা এখানে বিরাজ করবে। সাধারণ মানুষ, যারা শ্রমজীবী মানুষ, তারা আসলে কাজের অভাবে এখন সমস্যায় পড়েছে ভীষণ। পাশাপাশি হাসপাতালগুলোতে প্রতিদিন শিশু এবং বয়স্ক মানুষরা ভিড় জমাচ্ছে নানা রোগে। বিশেষ করে শিশুদের নিয়ে বিড়ম্বনায় পড়েছে এখানকার হাসপাতালগুলো। বিশেষ করে আপনাকে বলি যে শয্যা সংকটের কারণে অধিকাংশ শিশুকে মেঝের মধ্যে চিকিৎসা দিতে হচ্ছে। তো আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে এই অবস্থায় বাচ্চাদেরকে সুরক্ষিত রাখার পরামর্শ তারা দিচ্ছে এবং প্রতিদিন গড়ে 4 থেকে 500 শিশু হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। সব মিলে একটা দুর্ভোগ বিরাজ করছে এবং এটি আগামী 1 মাস পর্যন্ত থাকবে বলে আমাকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক শীতের পরিস্থিতি। আমাদের হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। শীতের প্রকোপ এবং শীতের মৌসুমে মানুষের দুর্ভোগ নিয়ে শুনছিলাম আমাদের সহকর্মী হোসেন রায়হানের কাছ থেকে। শীত মৌসুমে বাঙালির খাবারের রীতিটা একটু বেশি রঙিন। বাহারি শাকসবজি, ঘরে ঘরে পিঠা পায়েস, খেজুরের রস, ডাল ও কুমড়ো বড়ি সহ কতই না খাবার। এই পৌষের সকালে আপনাদেরকে আজ নিয়ে যাব সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়। শীত আসতেই কুমড়ার বড়ি তৈরির কারিগরদের ব্যস্ততা বেড়ে চলেছে। বড়ি তৈরি নিয়ে আরো বিস্তারিত জানবো, সহকর্মী হিরক গুণ আছেন আমাদের সাথে। হিরক, শুভ সকাল আপনাকে।
অনেক নেতিবাচক খবরের মাঝে একটা ভালো এবং ইতিবাচক খবর, পৌষ চলে এলো এবং পৌষে ঘরে ঘরে কুমড়ো বড়ি করার ধুম পড়েছে। এবং যেহেতু বাণিজ্যিকভাবে তাড়াশ উপজেলায় সেই কুমড়ো বড়িটা করা হয়, সেখানে কিভাবে তারা তৈরি করছেন, কিভাবে বিক্রি করছেন, বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। জি, আসলে আপনাকেও শুভ সকাল। ঠিক পৌষের এই শীতের সকালে আজকে আমরা এসেছি সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে। ঠিক এই স্থানটিতে কিন্তু প্রতি বছরের মতো এবছরও ডাউলের যেটি কুমড়ো বড়ি সেটি কিন্তু তৈরিতে ব্যস্ত রয়েছে কারিগররা। যদি আপনাদের একটু দেখাই, আপনারা দেখতে পারবেন যে ঠিক এই তাড়াশ যেটি উপজেলা চলনবিল অধ্যুষিত এই তাড়াশ উপজেলার একটি গ্রাম, প্রত্যন্ত গ্রাম সেটি নওগাঁ। সেই নওগাঁ গ্রামে কিন্তু এই ভোর থেকেই কিন্তু যারা নারী তারা কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে যে কুমড়োর যে ডাউল দিয়ে বড়ি তৈরি হয় সেটি তৈরিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সকালেই কিন্তু আমরা দেখেছি যে এই পুরো গ্রামের অনেক নারী তারা কিন্তু এই কাজে, বড়ি তৈরির কাজে ব্যস্ত রয়েছে। রাতভর এই ডাউলগুলো কিন্তু তারা ভিজিয়ে মেশিনে তারা কিন্তু এটি যে তৈরি উপকরণ তৈরির পরে এখন সেই সকালে কিন্তু দেখছেন যে নারীরা সুন্দরভাবে কিন্তু যে কুমড়ো বড়ি ডাউল দিয়ে তৈরি হচ্ছে সেই বড়ি কিন্তু তারা তৈরি করছে। ঠিক আসলে ভোজন রসিকদের কাছে কিন্তু এই ডাউলের বড়ি, যেটি কুমড়ো বড়ি নামে পরিচিত, সেটি কিন্তু একটি আলাদা চাহিদা রয়েছে। যে কারণে এই অঞ্চলে প্রতি বছর শীত মৌসুম আসলেই কিন্তু এই যে ডাউলের যেটি কুমড়ার বড়ি সেটি কিন্তু আসলে এই যারা ব্যস্ততা কিন্তু বেড়ে যায়। আমরা কথা বলেছিলাম যারা এখানে তৈরি করে এই বড়িটি, তারা যেটি বলছে যে ঠিক এই তাড়াশ উপজেলার যে নওগাঁ গ্রামের বেশ কয়েকটি গ্রামে কিন্তু এই যে বড়ি তৈরি করে থাকে তারা বাণিজ্যিকভাবে, এবং যেটি কিন্তু তারা 100 টাকা কেজি দরে কিন্তু পাইকারি বিক্রি করে। ঠিক এখানকার যে কুমড়ো বড়ি, ডাউলের বড়ির চাহিদা কিন্তু সিরাজগঞ্জ ছাড়িয়েও রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে কিন্তু এখানকার বড়িগুলো চলে যায়। ঠিক এই শীত মৌসুমে ধুম পড়েছে বড়ি তৈরির। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক হাতে কিন্তু নিপুণভাবে তৈরি করছে এই বড়িগুলো। এই স্থানে কিন্তু আমরা দেখেছি যে অনেক নারীরাই কিন্তু আসলে এই কাজের সাথে সম্পৃক্ত এবং পুরুষরাও কিন্তু তাদের সাথে সহায়তা করছে। তবে সব কিছু মিলে কিন্তু এই যে নওগাঁ গ্রাম রয়েছে প্রত্যন্ত চলনবিল অঞ্চলের, এই স্থানটির মতো কিন্তু আরও বেশ কয়েকটি স্থানেই কিন্তু যে ডাউলের যেটি কুমড়ো বড়ি সেটি কিন্তু রয়েছে। যদি একটু দেখায় দেখতে পারবেন যে এই যে একটি বিশাল একটি মাঠ রয়েছে, মাঠ জুড়েই কিন্তু কাকটাকা ভোর থেকেই এই যে কুমড়ো বড়ি যারা কারিগর তাদের কিন্তু ব্যস্ততা বেড়েছে এবং তারা কিন্তু সেই কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত রয়েছে। এবং যেটি আমরা কথা বলেছিলাম যারা এখানকার কারিগর রয়েছে যারা তৈরি করে, তারা যেটি বলছে যে আসলে দীর্ঘ কাল থেকেই কিন্তু তারা এই চলনবিল অঞ্চলে ঠিক যখন শীত পড়ে যায় পৌষের সময় এই কাকডাকা ভোর থেকে কিন্তু তাদের ব্যস্ততা বেড়ে যায়। ঠিক এবছরও কিন্তু প্রতি বছরের মতোই যেটি কুমড়ার বড়ি আর বিভিন্ন ডাউল দিয়ে তৈরি করা হয় সেটি কিন্তু তৈরি করছে এবং প্রতিদিন কিন্তু তারা এখান থেকেই এই কুমড়ো বড়ি কিন্তু সিরাজগঞ্জ সহ রাজধানী ঢাকা সহ জেলার বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। তাসনুবা, হিরক, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। শুধুমাত্র তাড়াশ উপজেলায় নয়, যশোর, দিনাজপুর থেকে শুরু করে ঝিনাইদহ আরও অনেক অঞ্চলেই কিন্তু পৌষের এই সময়টাতে কুমড়ো বড়ির প্রচলন রয়েছে। প্রিয় দর্শক, এবারে চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কেওয়া স্টিল সকাল 24 দেখছেন, সাথে আছে তাসনুভা মোহনা। আমন্ত্রণ আরও একবার, কেওয়া স্টিল সকাল 24 দেখছেন। অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুভা মোহনা। শুভ জন্মদিন, আন্তরিক অভিবাদন জানাই, অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনে যাদের জন্মদিন। প্রিয় দর্শক, আজ 18 ডিসেম্বর। আজ পৃথিবীর অসংখ্য কিংবদন্তি মানুষ রয়েছেন যাদের আজকের দিনে জন্মদিন, কাদের কাদের জন্মদিন এবং সেই সঙ্গে যাদের কৃতকর্মের জন্য যারা চিরদিন অমর হয়ে থাকবেন আমাদের মনির মণিকোঠায়, তাদের সম্পর্কে জানব।
1856 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ব্রিটিশ বিজ্ঞানী স্যার জোসেফ জন থমসন। ইলেকট্রন, আইসোটোপ এবং ভর বর্ণালী বীক্ষণ যন্ত্রের আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত। তিনি 1906 সালে তার এই আবিষ্কারগুলোর জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। থমসনকে 1913 সালে অতেজস্ক্রিয় মৌলের আইসোটোপের জন্য প্রথম প্রমাণ খুঁজে পাওয়ার কৃতিত্ব দেওয়া হয়। 1890 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন প্রকৌশলী এবং উদ্ভাবক এডউইন হাওয়ার্ড আর্মস্ট্রং। তাকে রেডিওর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী উদ্ভাবক বলা হয়। তিনি উপস্নাতক শিক্ষার্থী থাকাকালীন সময়ে রিজেনারেটিভ সার্কিট আবিষ্কার করেন এবং 1914 সালে প্যাটেন্ট করান। তিনি 42টি প্যাটেন্টের অধিকারী এবং অসংখ্য পুরস্কার লাভ করেন। 1946 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক স্টিফেন অ্যালান স্পিলবার্গ। তিনি 3বার একাডেমি পুরস্কার লাভ করেছেন এবং চলচ্চিত্র নির্মাণ করে সর্বকালের সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। জস, ইটি দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল এবং জুরাসিক পার্ক তার নির্মিত সিনেমা। 1963 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক উইলিয়াম ব্র্যাডলি ব্র্যাড পিট। তাকে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় একজন ব্যক্তি হিসেবে ধরা হয়। পিট 2বার একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এবং 4বার গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হয়ে 1বার তা জিতেছেন। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। আফ্রিকান হলুদ মাল্টা চাষে বাণিজ্যিক সফলতা মিলেছে চাঁপাইনবাবগঞ্জে। অন্যান্য মাল্টা যখন শেষ হয় তখনই বাজারে পাওয়া যাবে সুস্বাদু এই মাল্টা। ফলনও আশানুরূপ হওয়ায় চাষিদের আগ্রহ বাড়ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। চলুন দেখে আসি এবারে এ নিয়ে একটি প্রতিবেদন। মাল্টার ভারে নুয়ে পড়েছে ডাল। একটি গাছে ধরেছে 25 থেকে 30 কেজি মাল্টা। আফ্রিকান হলুদ জাতের এই মাল্টা বাগানের মালিক চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম জানান, 4 বছর আগে 30 বিঘা জমিতে রোপণ করেন 3,500 চারা। প্রথমবারের ফলনেই বাজিমাত। এরই মধ্যে বিক্রি করেছেন 4,000 টাকা মন দরে। তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাস আমরা কিন্তু মালটা এটা গাছে রাখতে পারছি। এবং এটার আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাড়ি মালটা 1 আমরা 2,000 টাকা মন বিক্রি শুরু করছি, সেটা এখানে আমরা শুরুই করেছি 4,000 টাকা মন। বরেন্দ্র অঞ্চলের মাটি হলুদ মাল্টা চাষে উপযোগী। কৃষি কর্মকর্তারা বলছেন, এর স্বাদ আর পুষ্টিমান আমদানি করা মাল্টার মতোই। কিছু ভ্যারাইটির মধ্যে দেখেছি যে 4 থেকে 5 বছর ভালো ফলন দেওয়ার পরে তারা কিন্তু সেই বাগানগুলো কিন্তু দিন দিন নষ্ট হয়ে যায়। অনেক সময় পরিচর্যার অভাবে নষ্ট হয়, অনেক সময় জাতের কিছু ত্রুটি থাকে। তো সেক্ষেত্রে আমরা এই বাগানটি আমাদের অবজারভেশনে রয়েছে কয়েক বছর থেকে, আমরা সেরকম কোনো খারাপ রোগবালাই বা পোকামাকড়ের প্রাদুর্ভাব এখানে দেখিনি। এদিকে আমদানি নির্ভরতা কমাতে বাণিজ্যিকভাবে জাতটির চাষ সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই জাতটির আরেকটি গুণ হলো যে এটি কিন্তু একটু হালকা টক এবং মিষ্টতা রয়েছে, অর্থাৎ আমরা বাইরের যে মালটাগুলো খেয়ে থাকি তার সাথে এটির মিল রয়েছে। সুতরাং আমরা এটি চেষ্টা করব যে এই জাতটাকে দ্রুত যদি আমরা সম্প্রসারণ করতে পারি তাহলে দেশের যে মালটার যে চাহিদা রয়েছে একটু সিংহভাগ আমরা পূরণ করতে সক্ষম হব। রেড ভ্যারাইটির আফ্রিকান হলুদ এই মালটা বাজারে পাওয়া যাবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত। আনোয়ার হোসেন, চ্যানেল 24, চাঁপাইনবাবগঞ্জ। মাল্টার পরে এবার পেয়ারার চাষ নিয়ে কথা বলবো। বীজহীন পেয়ারা চাষ করে সাড়া ফেলেছেন নাটোরের এক তরুণ। নাশপাতি, আপেল ও পেয়ারা সংমিশ্রণে তৈরি বাড়ি 4 জাতের এই পেয়ারা দারুণ সম্ভাবনাময় বলে জানান কৃষি কর্মকর্তারা। জীবনকাল বেশি হওয়ায় বীজহীন জাতের বাণিজ্যিক আবাদ সফলতা আনবে বলে আশা তাদের। নিজের বাগানের পেয়ারা কেটে খাওয়াচ্ছেন মফিজুল ইসলাম। নতুন জাতের এই পেয়ারাতে কোনো বীজ নেই। নাটোরের সিংহাদহ গ্রামের এই উদ্যোক্তা বীজহীন পেয়ারা জাতটির সন্ধান পান 2 বছর আগে। রাঙ্গামাটি হর্টিকালচার সেন্টার থেকে 100 চারা সংগ্রহ করে গড়ে তোলেন এই বাগান। জানান, আবাদে খরচ কম আর চাহিদাও বেশ ভালো। এই পেয়ারার রেজাল্ট ভালো হওয়ার কারণে আরও বৃহৎ আকারে করতেছি। আমি এই বছর আপনার 1 মাসের মধ্যে পেয়ারায় বিক্রি করছি 1 লক্ষ টাকার
এবং পেয়ারা বাজারে বিক্রি করার পর একটা সাড়া পড়ার কারণে বিভিন্ন জেলাতে প্রায় 50টা জেলাতে আমি এই চারাটি বিক্রি করে থাকি। পেয়ারা দেখতে আর কিনতে এসে আমাদের আগ্রহ বাড়ছে দর্শনার্থীদের। অত্যন্ত সুস্বাদু এই মিষ্টি পেয়ারা, যার মধ্যে কোনো বিচে নাই। এই পেয়ারার বাগানটা আমি প্রতিদিনই পরিদর্শন করতে আসি। খুব ভালো লাগে আমার কাছে এখানে সময় দিতে, এবং পেয়ারা খাইতেও ভালো লাগে। গরমের দিনে দেখা যাচ্ছে যে 10 থেকে 12 দিন 14 দিন পর্যন্ত গাছ থেকে পাড়ার পরেও এটা ভালো থাকে, নষ্ট হয় না। নাশপাতি, আপেল ও পেয়ারার সংমিশ্রণে 7 বছরের গবেষণায় উদ্ভাবিত পেয়ারার জাতটির নাম বাড়িচার। এর বাণিজ্যিক চাষ লাভজনক হবে বলে আশা কৃষি কর্মকর্তার। পেয়ারার বীজ থাকলে যারা বয়স্ক, যাদের দাঁতের সমস্যা, বিশেষ করে ছোটো বাচ্চারা অনেক সময় খেতে চায় না, কিন্তু এই পেয়ারায় যেহেতু কোনো বীজ নাই, এটা সবার কাছে এটা আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই পেয়ারাটা অসময়ে হয়, সেপ্টেম্বর অক্টোবর মাসে হয়ে থাকে এবং জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এটা হারভেস্ট বা সংগ্রহ করা যায়। জাতটি 15 থেকে 20 বছর পর্যন্ত ফলন দিতে সক্ষম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবারে সংক্ষেপে পত্রিকার সংবাদ শিরোনামগুলোতে একটু চোখ বুলিয়ে যাব। শুরুতেই সমকাল। ফিরছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, গণভোট। তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কিভাবে? এই রায় জনগণের গুরুত্বপূর্ণ বিজয় বললেন বদিউল আলম মজুমদার। হাসিনা, রেহানা সহ 4 জনের দুর্নীতির অনুসন্ধানে দুদক। বিদেশে কর্মী যাওয়া কমেছে 24%। প্রথম আলো। নামেই সৌন্দর্য বন্ধন, মাঝপথে 59 কোটি টাকা অপচয়, বিমানবন্দর সড়ক প্রসঙ্গ। উপসচিব পদে প্রশাসনের কোটা কমানোর সুপারিশ, জনপ্রশাসন সংস্কার কমিশন। আগামী সংসদ নির্বাচন অনেক কঠিন হবে, বিএনপির কর্মশালায় একথা বললেন তারেক রহমান। এবারে কালের কণ্ঠ। নির্বাচন হবে 2026 সালের 30 জুনের মধ্যে। প্রধান উপদেষ্টার প্রেস উইং। শিক্ষাক্ষেত্রে আসতে পারে ব্যাপক পরিবর্তন। ক্ষুব্ধ প্রশাসন ক্যাডার, খুশি অন্যরা। পরীক্ষা ছাড়া উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি নয়। এবারে পড়ছি দৈনিক ইত্তেফাক। কক্সবাজারের একটি ছবি দেখতে পাচ্ছি ইনসার্টে। দীর্ঘদিন পর স্বরূপে ফিরেছে কক্সবাজারের পর্যটন। গতকাল সুগন্ধা পয়েন্টে সাগর সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। 8 প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। শেখ হাসিনা, শেখ রেহানা, জয় টিউলিপ সহ জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান চালাবে দুদক। D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার। ট্রাইব্যুনালে সাবেক 12 মন্ত্রী সহ 16 আসামি। ওবায়দুল কাদেরের দেশত্যাগ বিষয়ে 15 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে আইজিপিকে। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ। এই ছিল আজকের সংবাদপত্রের শিরোনামগুলো। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন নতুন তথ্য জানতে হলে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। দেখতে থাকুন কেওয়াই স্টিল সকাল 24। শুভ সকাল আরও একবার।